আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি জাতীয় স্মৃতিসৌধে। দুনিয়াতে সব জায়গায় টাকার প্রয়োজন হলেও এখানে নেই। এন্ট্রি ফি এখানে 0 টাকা। আহা, প্রথমে ঢুকে দেখি বাচ্চাটা পড়ে গেল। খুবই কষ্ট লাগলো, ছুটে গেল তার মা আর আশেপাশে মানুষজন, কিন্তু আমি দূরে ছিলাম, এই জন্য যেতে পারলাম না। আজকে আমি এসেছি আমার পছন্দের জায়গা জাতীয় স্মৃতিসৌধে। 1979 সালে স্মৃতিসৌধের মূল নির্মাণ কাজ শুরু হয়। 1982 সালের বিজয় দিবসের অল্প পূর্বে কাজ সমাপ্ত হয়। জাতীয় স্মৃতিসৌধের অবস্থান সাভার নবীনগরে। ঢাকার গাবতলী থেকে এর দূরত্ব 25 কিলোমিটার বা 1 ঘন্টার। মুক্তিযুদ্ধের প্রতিটি পর্বের গৌরবের ইতিহাস মিশে আছে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ শৈলীতে। আজকে আমি আপনাদের জানাবো জাতীয় স্মৃতিসৌধের ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভের প্রকৃত তাৎপর্য। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের কখনোই ভুলব না। এই কবিতা লেখা ফলকটি জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভের বরাবর রাখা আছে। এই লেকটি স্মৃতিসৌধকে দুভাগে বিভক্ত করে। এপার থেকে ওপারে যাওয়ার জন্য 2টি সেতু রয়েছে। এই সেতু পার করেই আপনি একমাত্র যেতে পারবেন এই স্তম্ভটির কাছে। এখানের পানিতে অনেক সুন্দরভাবে জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভের প্রতিফলন দেখা যায়। আমি আগে যতবারই এসেছি এখানে এত সুন্দর প্রতিফলন কখনোই দেখিনি। কখনো বাতাস থাকে, আবার কখনো শাপলা ফুলে ঢাকা থাকে, কিন্তু শাপলা ফুলে ঢাকা থাকলে তখন এই জায়গাটা অপূর্ব লাগে। চলুন সামনে যাওয়া যাক। জাতীয় স্মৃতিসৌধের নকশাটি করেছেন সৈয়দ মাইনুল হোসেন। মিনারটি 45 মিটার বা 150 ফুট উঁচু। মিনারটিকে এক এক দিক থেকে এক এক রকম দেখা যায়, এটি এই মিনারের বিশেষত্ব। এখানে রয়েছে 7টি স্তম্ভ। এই 7টি স্তম্ভের মাধ্যমে 1972 সাল থেকে 1971 সাল পর্যন্ত মুক্তি সংগ্রামে 7টি বড় ধাপকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম স্তম্ভটি 1952 সালের ভাষা আন্দোলনের প্রতীক। ওই বছর 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। এই স্তম্ভগুলোর ইট অনেক বড় বড়, দেখে মনে হচ্ছে পিরামিডের ইট। উপরে দৃশ্যটা অনেক সুন্দর, মানে উপরের দিকে তাকালে আমার কাছে খুবই ভালো লাগলো জিনিসটা। 1995 সালের 10 মার্চ ছিল পূর্ব বাংলার প্রথম সাধারণ নির্বাচন। 223টি আসনে জয়লাভের মাধ্যমে ওই নির্বাচনে জয়ী হয় যুক্তফ্রন্ট। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে নির্মিত দ্বিতীয় স্তম্ভটি। 1956 সালের শাসনতন্ত্র আন্দোলনের সাক্ষী তৃতীয় স্তম্ভটি। আর 1962 সালে শিক্ষা আন্দোলনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে চতুর্থ স্তম্ভটি। 1963 সালে 5 ও 6 ফেব্রুয়ারি ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই গৌরব গাথাকে স্মরণ করে দাঁড়িয়ে রয়েছে পঞ্চম স্তম্ভটি। ষষ্ঠ স্তম্ভটি দাঁড়িয়ে রয়েছে 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে। আর সপ্তম স্তম্ভটি দাঁড়িয়ে আছে 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের গর্বিত সাক্ষী হয়ে 30 লাখ প্রাণের বিনিময়ে পাক সামরিক যান্ত্রার শৃঙ্খল থেকে মুক্তি হয়ে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। আমি স্তম্ভটির আশেপাশে হাঁটতে হাঁটতে একটি নিচের সিঁড়ি পেলাম। সেখানে যেয়ে দেখলাম দরজাটি তালা মারা, ভিতরে প্রবেশ করতে পারলাম না। দর্শক, আমরা এখন একেবারে স্মৃতিসৌধের নিচে চলে আসছি। নিচে একটা সিঁড়ি দিয়ে আপনাদের দেখালাম। এই জায়গাটা এখানে দরজা, কিন্তু তালা মারা। এই জায়গাটায় যাওয়া যাচ্ছে না, তো এখন ফেরত যেতে হবে এই জায়গা থেকে। দেখি আপনাদের পুরো স্মৃতিসৌধটা ঘোরাচ্ছি, দেখি আরো ঘোরাবো। চলুন। এক রাস্তা বন্ধ থাকলে কি হবে, অন্য রাস্তা খোলা থাকবে অবশ্যই, অন্য রাস্তায় দেখানো হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং রহস্যময় স্থাপনা এটি। এটির কারণ হচ্ছে এই মিনারটিকে এক এক দিক থেকে এক এক রকম দেখা যায়। দর্শক, কি অবস্থা সবার? আপনারা দেখছেন আজকে আমার ক্যামেরা ধরা কেউ নাই। আমি যদিও সোলো ব্লগার, কিন্তু আসার সময় কাউকে একজনকে নিয়ে আসি, এই জন্য আমার কাছে একটু ভালো লাগে যে ক্যামেরা কেউ ধরবে, কিন্তু আজকে ধরার কেউ নাই, একাই চলে আসছি। মিনারটি ঘিরে আছে কৃত্রিম হুদ এবং বাগান। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 48 একর। স্মৃতিসৌধকে ঘিরে রয়েছে 24 একর এলাকাব্যাপী
সবুজ গাছের বলয়। চলুন আপনাদের একটি বাস্তব গল্প বলা যাক, যেটা অনেকেই আপনারা জানেন না। গল্পের প্রথম দিকটা সবাই জেনে থাকলেও লাস্টের দিকটা অনেকেই জানেন না। 1971 সালে সাভারে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের এক বড় যুদ্ধ হয়। অনেক মুক্তিযোদ্ধা সে যুদ্ধে শহীদ হন। এই চূড়ান্ত যুদ্ধে বাংলাদেশিদের বিজয় ও পাকিস্তানের পরাজয় নির্ধারিত হয়। এর আগে পাকিস্তানি সেনাবাহিনী সাভার এলাকার গ্রাম থেকে অনেক বাঙালিকে বন্দী করে ক্যাম্পে নিয়ে আসে। নির্যাতনের পর তাদের হত্যা করা হয়। অসংখ্য গ্রামবাসীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে নিচু জমিতে ফেলে রাখা হয় বা মাটি চাপা দিয়ে রাখা হয়। যুদ্ধের পর এই এলাকায় আবিষ্কৃত হয় বৌদ্ধভূমি ও গণকবর। এই গণকবরগুলো স্মৃতিসৌধ কমপ্লেক্সে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর সামনেই রয়েছে একটি জলাশয়। এখানে প্রতিফলিত হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো এবং জাতীয় পতাকা। এই জলাশয়ে ফুটে আছে অসংখ্য শাপলা ফুল, বাংলাদেশের জাতীয় ফুল। এই জায়গাটা হয়তো এখন আপনারা চিনতে পেরেছেন কোন জায়গাটা। ভিডিও শুরুতে আপনাদের যেখানে দেখিয়েছিলাম জাতীয় স্মৃতিসৌধের কাঠামোকে প্রতিফলিত করছে, সেই জায়গাটাই ওই জায়গা। আমি হাঁটতে হাঁটতে একটি কোনায় চলে আসলাম। এখানে দেখলাম অনেক সুন্দরভাবে সারিভাবে গাছ লাগানো রয়েছে, আর এর পাশেই শুনলাম একটি নার্সারি রয়েছে। দেখি আপনাদের নার্সারিটি দেখানো যায় নাকি। এখানে অনেকগুলা গাছ টবে লাগানো রয়েছে। এটা হচ্ছে নার্সারির সামনের জায়গা, আর নার্সারি হচ্ছে এটা। চলুন দেখা যাক। সামনে যেই দেখতে পারলাম সব জায়গায় লেখা প্রবেশ নিষিদ্ধ, তাই আমি আর প্রবেশ করতে পারলাম না। বাইরের থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরটা কেমন। এই জায়গাটা অনেক বেশি আমার কাছে সুন্দর আর নিরিবিলি লাগলো। এদিকটাতে খুব কম মানুষই আসে, বা এদিকটা তেমন চিনে না কেউ, বাট এই জায়গাটা অনেক সুন্দর ফটোগ্রাফি করা যায়। আর এদিকটাতে মানুষও অনেক কম থাকে। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম আগে এখানে একটি লাইব্রেরি হওয়ার কথা। আমি ভাবছিলাম এটা সেই লাইব্রেরি, কিন্তু এখানে একজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা জাদুঘর। আমিও মনে অনেক উৎসাহ নিয়ে ছুটে চলে গেলাম দরজাটির সামনে, কিন্তু যে দেখতে পারলাম দরজাতে তালা মারা। দর্শক, শুনেছি এটা হচ্ছে জাদুঘর জাতীয় স্মৃতিসৌধে, কিন্তু এই জায়গাটি আপাতত বন্ধ। আপাতত বলা চলবে না, হয়তোবা কখনো চালু হয়েছে নাকি এই জিনিসটা নিয়ে সন্দেহে আছি। কিন্তু একজনের সাথে কথা হলো এটা জাদুঘর, আমি আগেও জানতাম না, কিন্তু আজকেই জানলাম। আকাশে মেঘ গুম গুম করছে, 4:30 বাজে, কিন্তু একেবারে অন্ধকার এখন প্রায়। দেখা যাক আর কতক্ষণ আপনাদের দেখানো যায় স্মৃতিসৌধটা। জাতীয় স্মৃতিসৌধে মেঘলা দিনে আসতে পারলে অনেক ভালো, কারণ এখানে ছায়া দেওয়ার জন্য শুধু গাছই আছে। শুধু গাছ এমনটি নয়, অনেক ফুল গাছও রয়েছে এখানে। এখানে পুরা স্মৃতিসৌধের মানচিত্রটি দেওয়া আছে, আপনারা এসে দেখে নিতে পারবেন কোন জায়গাতে কি রয়েছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ছুটে চলে আসে জাতীয় স্মৃতিসৌধে। কেউ আসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, কেউ বা আসে বেড়াতে, কেউ বা আসে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে। যাই হোক, মেঘলা আকাশে এই জায়গাটা অপূর্ব লাগে। আরো সুন্দর লাগার কারণ সামনের লেকটিতে রয়েছে অনেক মাছ এবং হাঁস। হাঁসের একটা জিনিস আমার কাছে অনেক বেশি সুন্দর লাগলো, ওরা একেবারে মানুষের মতো সিরিয়াল দিয়ে চলে আসছে। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। একটু পরেই বৃষ্টি নামবে, যেভাবে আকাশ গুম গুম করছে। এই লেকটাতে কোনো বোট চালাতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু এখানে রয়েছে শুধু একটি মাত্র বোট। এই জায়গাটির সৌন্দর্য আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। শহরের যানজট এবং কোলাহল থেকে মুক্তি পেয়ে এখানে চলে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে, আর টপ টপ করে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। দেখি বৃষ্টির ভিতরে এই জায়গাটা কেমন লাগে। বৃষ্টির ভিতর এই জায়গাটার অনুভূতি আমার কাছে জিজ্ঞেস করা হলে আমি একটা কথাই বলবো, মায়াবী। অনেক মায়াবী বৃষ্টি এখানে। স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভিতরে একটি সুন্দর লাল ইটের মসজিদ রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে বৃষ্টির পানিতে স্মৃতিসৌধের লাল ইটের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। জাতীয় স্মৃতিসৌধ খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু আধা ঘন্টা আগে থেকেই চলে আসে বের হওয়ার তাগাদা। দর্শক, সময়ও শেষ, একেবারে ভিডিও শেষ প্রান্তেও চলে আসছি। পিছন থেকে পুলিশ লেগে গেছে, আর উপর থেকে আকাশে বৃষ্টি পড়ছে। এখনই অনেক জোরসে বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে।
মানে এখনই শুরু হয়ে গেছে, ক্যামেরা হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না, আশেপাশে আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পিছনে লেগেছে পুলিশ। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার সামনে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।